কি রান্না করবা আজকে ফুপি? শাকার সাফওয়ানের জন্য রুটি আর সবজি। আমাকে দাও, আমি করে দিচ্ছি। তুমি পাশে বসো, ভুল হলে বলে দিও। আবদারি সুরে বলল রুমি। রুনিয়া সন্তোষের সহিত হেসে তাকালেন রুমাইশার দিকে। তাকিয়ে যেন রুনিয়ার চোখ জোড়া বিষণ্ণতায় ছিয়ে গেল। বাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে রে রুমি। তুই তো আমার সাজুগুজু করিস না, তা আজ কি মনে করে এত সকাল সকাল সাজলি? আবার গোসলও দিয়েছিস? রুমাইশা লজ্জা পেল। ওনার খুঁটনি আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে পড়ল। এমনিতেই ফুপি, মনে হলো একটু সাজি, তাই সেজেছি। বলতে বলতে মাথার নিচের দিকে চলে গেল রুমাইশার। রুনিয়া হাতের খুঁতিটা রুমের হাতে দিয়ে বলেন, ঠিক আছে, কর রান্না, আমি এখানে বসছি। বলে পাশে রাখা টুলের উপর বসে পড়লেন। রুমাইশা রান্না করছে আর রুনিয়ার সাথে গল্প করছে। মাঝে মাঝে রুনিয়া দেখিয়ে দিচ্ছে কি করতে হবে। রান্না শেষ করে ডাইনিং টেবিলে খাবার সাজালো দুজনে। এমন সময় শাফিন নিচে এলো। খাবার টেবিলে বসতে বসতে বলল, কি ব্যাপার, আজ খাবারে এত সুগন্ধ কেন? রুমি আপু রান্না করেছে নাকি? একটু বেশি সুগন্ধ মনে হচ্ছে। দাঁত কেলিয়ে বলল শাফিন। রুমাইশা চোখ কটমট করে তাকালো শাফিনের দিকে, তারপর বলল, চুপ করে খা ছ্যাঁচড়া, বেশি বকিস না। বেশি কথা বলবি, তোকে কাঁচা তরকারি কেলাবো। তোমার ওই কাঁচা রেসিপি তুমি দুলাভাইকে গেলাইও, আমি রান্না করা তরকারিই খাচ্ছি। তুই কাঁচা তরকারি খাওয়ারই যোগ্য, কারণ তুই একটা ছাগল। আমার বরকে তো আমি রোজ বিরিয়ানি রান্না করে খাওয়াবো, আর তোর বিয়ের পর তোর বউকে বলে দিব যে তোর ভেতরে ছাগলের ক্রোমোজোম আছে অর্ধেক। তোকে যেন সারা জীবন ঘাস পাতা খাওয়ায়। আমি যদি ছাগল হই তাহলে তোমার বর হবে গরু, আর তুমি হবা বকরা গরু। রুমেশা চোখ ছোট ছোট করে তাকিয়ে হাতে থাকা তরকারির চামচ দিয়ে শাফিনের পিঠে একটা পাড়ি দিল। এমন সময় রুনিয়া এসে পড়ল। কি শুরু করলি তোরা? বড় হয়েছে সব নামে নামে, এখনো এই সমস্ত কথা বলে আর ঝগড়া করে? তোমার ছেলে আমাকে বকরা গরু বলেছে ফুপি। সাথে সাথে শাফিন রুমেশার কথার বিরোধিতা করেই বলে উঠল, আপু আমাকে ছাগল বলেছে আগে। আমি যদি ছাগল হই তাহলে তো তুমিও ছাগল, কারণ তুমি আমার মা। তাহলে তো রুমি আপু ইনডাইরেক্টলি তোমাকেও ছাগল বলেছে। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। বলে শাফিনের চুল মুঠি করে টেনে ধরল ও। শাফিন ও মাগো বলে চিৎকার পারল। এদের কাণ্ড কারখানা দেখে রুনিয়া না হেসে পারল না। তাড়াতাড়ি দুজনকে ছাড়ি দিয়ে সাফনের জন্য নাস্তা নিয়ে ছাদের দিকে গেল। এদিকে সাফন রুনিয়ার অপেক্ষাতেই বসে আছে। আজ মাকে বলে কিছু একটা। রুনিয়া খাবার নিয়ে ছাদে এলেন। কারো পায়ের শব্দ শুনে সাফন সতর্ক হয়ে উঠল। ফুল স্লিভ শার্ট পরে গলার কাছে স্কেলি আবরণটাকে মেকআপ দিয়ে সজারুতার সাথে ঢেকে দিয়ে চোখে ডার্ক গগলস, মুখে মাস্ক পরে চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে সরিয়ে দিল। তারপর রুমের ভেতরে বিছানার পাশে রাখা ফুল ভিউ মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে আর একবার দেখে নিল যে তার শরীরের কোনো ত্রুটি কারো নজরে আসার মতো আছে কিনা। সাফওয়ান আজ রুনিয়ার অপেক্ষাতেই আছে, কিন্তু যদি রুমাইশা বা শাফিন বা অন্য কেউ তাকে খাবার দিতে আসে, তাহলে আজ রাতেই মায়ের সাথে কথা বলে এর একটা বিহিত করবেই সাফওয়ান। কারণ সাবধানের মান নেই। সাফন তার এই চেহারা সবার থেকে আড়াল করে রেখেছে, এমনকি রুনিয়া আর ইস্তিয়াকের থেকেও। তারা হয়তো সহ্য করতে পারবে না ছেলের এই পরিণতি দেখে, আর তার এই পরিণতির জন্য যে দায়ী তাকে হয়তো কখনো ক্ষমা করবে না। নিজের শরীর ও চেহারার হঠাৎ পরিবর্তন টের পাওয়ার পর থেকেই কাউকে নিজের চেহারা দেখেনি সাফওয়ান। এভাবে ঢেকে ঢুকে নিজেকে সবার সামনে নিয়ে গেছে সাফওয়ান। পায়ের শব্দটা কাছাকাছি আসতেই সাফওয়ান নড়ে চড়ে বসল। তাই গ্লাসের ভেতর দিয়ে দেখে নিল আসলেই তার মা এসেছে কিনা। হ্যাঁ, এসেছে। বিছানা থেকে উঠে চিলেকোঠার দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সাফওয়ান। মা, খাবার রেখে সাফওয়ানকে ডাক দিতে উদ্যত হতেই ছেলের গম্ভীর কণ্ঠে মা ডাক শুনে সামনে তাকালো রুনিয়া। ছেলেকে দেখে তার চোখ জুড়িয়ে গেল। চোখে মুখে দেখা গেল তৃপ্তির হাসি। তার কোলের ভেতরে বেড়ালের বাচ্চার মতো নরম তুলতুলে বাচ্চাটা আজ একজন পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছে। তার প্রথম সন্তান, তার নারীচেরা ধন। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ল সাফওয়ান। আর একবার মা বলে ডাক দিয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি কথা? রিমুকে নিয়ে। হ্যাঁ বল, কি হয়েছে? রুমি কি কিছু করেছে? না, তবে করতে পারে। রুমি কি করবে?
মা, আমার মনে হয় রিমু আমার ব্যাপারে কিছু জানতে পেরেছে, যে আমি স্বাভাবিক না, বা আমি ছোটবেলায় ওর কোনো ক্ষতি করেছিলাম। কিছু একটা জেনেছে। তুই কিভাবে এত শিওর হচ্ছিস? ওর আচার আচরণ স্বাভাবিক মনে হচ্ছে না মা। ও আমাকে দুদিন খাবার দিতে এসেছে, দুদিনই অস্বাভাবিক আচরণ করেছে। তাছাড়া শাফিন বলছিল যে ও নাকি ইদানিং খুব মন খারাপ করে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। হয়তো ও আমার ব্যাপারেই কিছু জেনেছে মা। তোমার উচিত হবে যত দ্রুত সম্ভব ওকে বাড়িতে পাঠিয়ে দেয়া। ও যদি কিছু জানে তাহলে শাফিনও জানবে, আর এটা নিয়ে বেশি মাতামাতি হলে বাইরের লোকজনও জানবে, আর তখন বিষয়টা আর আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। তুই চিন্তা করিস না বাবা, আর একটা এক্সামই তো আছে ওর, তারপরেই চলে যাবে ও। আর আমার মনে হয় না ও কিছু জেনেছে। শাফিনের সাথে তো দিব্যি হেসে হেসে কথা বলছে, সকালের রান্নাটা ওই করলো। যদি জানতোই তাহলে তো আর নিজে থেকে এখানে থাকতে চাইতো না, কবেই চলে যেত। তুই এসব নিয়ে চিন্তা করিস না, আর আমি ওকে পাঠাবো না নাস্তা দিতে, আমিই দিয়ে আসবো। বলেই রুনিয়া নিচে চলে গেলেন। সাফওয়ান খাবারের ট্রেটা নিয়ে নিজের রুমে গেল। রিমু রান্না করছে। মনে মনে আওড়ালো সাফওয়ান। রিমুর সাথে বাধ্য হয়ে এতদিন খারাপ ব্যবহার করেছে সাফওয়ান। যতবার দেখা হয়েছে ততবার রুড আচরণ করেছে, যেন রুমাশা ওর সাথে আগের মতো করে ভাব জমাতে না আসে, আগের মতো আদর আদর হয়ে ওর কাছে না আসে। ওর কলিজার রুমাশার সাথে এইভাবে রুডলি কথা বলতে কি ওর প্রাণটাই ছিঁড়ে যায়। কিন্তু কিচ্ছু করার ছিল না ওর। ও নিজের থেকেই ওর রুমাইশাকে রক্ষা করার জন্য এত কঠিন হওয়া ওর। নিজের মুখে মাস্ক খুলে মুখ হাত ধুয়ে খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে চেয়ারটা নিয়ে বসলো সাফওয়ান। প্লেটে রাখা একটা রুটি থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে পাশে রাখা চীনামাটির বাটি থেকে সবজি নিয়ে রুটির সাথে মুখে তুলে দিল সাফওয়ান। তৃপ্তির সাথে চোখ দুইটা বন্ধ করলো ও। রান্নার হাতটা তো দারুণ। যার বাড়িতে যাবে সে তো রিমোর হাতের এত সুস্বাদু খাবার রোজ খেয়ে খেয়ে ওয়েট গেইন করে ফেলবে। হাসলো সাফওয়ান। হঠাৎই মনে হলো ওর, আমার বাড়িতে কে আসবে, কিভাবেই বা আসবে? আমি তো স্বাভাবিক না, আমি তো কারো সামনেই যেতে পারবো না। রিমু, রিমু কি আসবে? আমার আদরের রিমু, ও কি এমন করে রোজ রান্না করে খাওয়াবে? নিজের ভাবনায় হতচকিত হয়ে গেল সাফওয়ান। রিমু, রিমু আমার ভাবনায় কই থেকে আসলো? আমি ওকে ভাবছি কেন? ওকে নিয়ে তো আমি ভাবিনি কতকাল। ছোটবেলায় ওকে নিজের মনে হতো, কিন্তু তখনের চাওয়াটা তো নিছক ছেলে মানুষই ছিল। এখনের মতো সুখকর অনুভূতি ছিল না, এখনের মতো দুঃসময়ও তো তখন ছিল না। আর এখন তো ওকে ভাবার মতো কোনো অবস্থাও নেই আমার। ও আমার কাছে আসা মানে ওর নিজেরই ক্ষতি। আমি তো ওকে মেরেই ফেলেছিলাম বলতে গেলে। ও কেন আসবে আমার কাছে? চৌকিতে চোখের সামনে 18 বছর আগেকার দৃশ্যপট ভেসে উঠল সাফওয়ানের। তার আদরে রিমুকে সে কামড়ে দিয়েছিল, যে রিমুকে সে চোখে হারাতো তাকে কি না কামড়ে দিয়েছিল। কিন্তু ও তো জানতো না এমন হবে, জানলে তো কোনো দিনও কামড়াতো না। সেদিন রুমাইশা আর রাফসানকে নিয়ে ওই বাড়ির পেছনে খেলছিল সাফওয়ান। ওর বয়স তখন 13, রুমাইশার 5 আর রাফসানের 10। খেলার এক পর্যায়ে রুমাইশাকে কোলে নিয়ে বসেছিল সাফওয়ান। আর ঠিক তখনই ঘটে বিপর্যয়। রুমাইশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর গলার কাছটাতে থুতনি দিয়ে বসেছিল সাফওয়ান। হঠাৎই ওর চোখ রুমাইশার গলার নরম চামড়ার দিকে যায়। সেখানে এক ধ্যানে তাকিয়ে থাকে সাফওয়ান। রুমাইশার গলার কাছে উজ্জ্বল তুলতুলে ত্বক যেন ওকে চুম্বকের মতো টানছিল। এমনটা এর আগে কখনোই অনুভব করেনি ও। ওর ক্যানাইন দাঁত দুইটা যেন শিলাচ্ছিল। কেউ যেন মাথার ভেতর থেকে বলতে শুরু করে, বাইট ইট, জাস্ট বাইট ইট। আর সাফওয়ানও নিজের মস্তিষ্কের কাছে হেরে গিয়ে সেটাই করে। নিজের ভেতরের সত্তাকে হারিয়ে ফেলে ও। হঠাৎই অন্য এক সত্তা যেন ওর ভেতরে জেগে ওঠে, যে কিনা হিংস্র, নিষ্ঠুর আর বর্বর। রুমেশের নরম গলায় শুধুমাত্র একবার কামড় দিয়ে ক্ষান্ত হয় না, সেই একই জায়গায় পরপর 6 থেকে 7 বার চোখের পলকে কামড়ে দেয় সাফওয়ান। নিজের ওপর হঠাৎই হওয়া আক্রমণে হতচকিত হয়ে যায় রুমাইশা। চিৎকার করার ফুরসতটুকু পায় না। তার আগে মাত্রারিক্ত বিষের প্রভাবে জ্ঞান হারায় রুমাইশা। আর এই পুরো দৃশ্য অবলোকন করে রাফসান। বোনের এই অবস্থা দেখে চিৎকার করে কেঁদে ছুটে যায় বাড়িতে। খবর পাওয়া মাত্রই রুনিয়া, ইস্তেক, শামসুল, আয়েশা সবাই দৌড়ে আসে।
আয়েশা নিজের মেয়ের মুমূর্ষ অবস্থা দেখে ঠিক থাকতে পারে না আর সেখানেই জ্ঞান হারান। বাকিরা রুমাইশার গলার ক্ষত আর সাফনের মুখে লেগে থাকা রক্ততেই বুঝে যান কি হয়েছে। সাফন এমন একটা কাজ কেন করলো সেটা তাদের মাথাতেই আসলো না, কিন্তু তারা ভাবতেই পারেনি রুমাইশার শরীরে অত্যন্ত বিষাক্ত এক বিষ বুলেটের গতিতে ছড়িয়ে পড়েছে। ইশতিয়াক তখনই গাড়ি বের করে রুমাইশাকে নিয়ে ছুটলেন হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক রক্ত পরীক্ষা করে এসে যা জানালেন তাতে বাকিদের চোখ কপালে উঠল। রুমাইশার শরীরে চরম বিষধর ব্ল্যাক মাম্বার বিষ পান করেছে, কিন্তু এই ব্ল্যাক মাম্বা তো আফ্রিকা ছাড়া অন্য কোথাও নেই, আর এর অ্যান্টিভেনাম ও পুরো এশিয়া মহাদেশে পাওয়া যায় না। তাহলে বাংলাদেশের একটা বাচ্চা মেয়েকে কিভাবে এই সাপে কাটলো তার জিজ্ঞাসাবাদ করলেন ডাক্তাররা, কিন্তু বাড়ির কেউ কিছুই বলতে পারল না কিভাবে কি হলো। কেউ কিছু বুঝে উঠতে পারেনি তখনও। কেউ কিছু বলবে সাজিয়ে গুছিয়ে তখনই সাফনের দাদু আসেন হাসপাতালে হন্তদন্ত হয়ে। তাকে আগেই খবর দিয়েছিল ইশতিয়াক আহমেদ। উনি এসে কর্তব্যরত ডক্টরদেরকে ব্ল্যাক মাম্বার অ্যান্টিভেনম দিলেন আর বললেন, আপনারা চিন্তা করবেন না, আসলে ভুলটা আমারই। আমি একজন হার্পিটোলজিস্ট। আমার নিজস্ব ল্যাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের রিভারটাইল নিয়ে আমি গবেষণা করি। বাচ্চারা ওখানেই খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে ব্ল্যাক বাম্বার ভারভেরিয়ামটা পড়ে গিয়ে ভেঙে গেলে সেখান থেকে একটা সাপ বেরিয়ে এসে বাচ্চাটাকে কামড় দিয়েছে। কিন্তু সৌভাগ্যের বিষয় যে আমার কাছে এর একটা অ্যান্টিভেনম ছিল, আর একটাই ছিল। বাড়ির সবাই ভীষণ অবাক হন সেদিন সাফনের দাদুর কথায়। স্মৃতিচারণের এই মুহূর্তে এসে টেবিলের উপর রাখা সাফনের মোবাইল ফোনটিতে মেসেজের নোটিফিকেশন আসলে নোটিফিকেশনের শব্দে সাফন নিজের অতীতের কালো অধ্যায়ের সূচনা কাল থেকে বর্তমানে ফিরে আসে। তারপর তৃপ্তি নিয়ে খাওয়া শেষ করে আবার নিজের রিসার্চের কাজে মন দেয়। আজ শুক্রবার, নামাজে যাবে সবাই। সাফন যদিও ঘরে পড়ে জুম্মার নামাজটা, কিন্তু গতকাল ইশতিয়াক আহমেদ রুনিয়াকে দিয়ে বলে এসেছেন যেন সাফন তাদের সাথে নামাজে যায় যেভাবেই হোক। কারণ মসজিদে অনেকে জিজ্ঞেস করেন ইশতিয়াককে তার বড় ছেলে কোথায়, দেশে এসেছে কিন্তু মসজিদে আসে না। কিন্তু ইশতিয়াক রোজ কোনো না কোনো বাহানা দিয়ে বিষয়টা এড়িয়ে যান। কিন্তু এভাবে আর কতদিন? মাঝে মাঝে না গেলে তো লোকজন সন্দেহ করবে যে কোনো গন্ডগোল আছে। হয়তো লোকে ভাববে সাফন নামাজ কালাম ছেড়ে দিয়েছে, তাই এক প্রকার বাধ্য হয়ে সাফনকে নামাজে যেতে বলেছেন ইশতিয়াক। মসজিদে যাওয়ার জন্য সাফনের অপেক্ষায় ইশতিয়াক আর শাফিন বসে আছে হলরুমের টিফাইনে। রুনিয়া আজ মহা খুশি, তার ছেলে আজ মসজিদে যাচ্ছে। অন্য সবার সাথে কিন্তু সাথে দুশ্চিন্তা হচ্ছে যদি কোনো অঘটন ঘটে। রুনিয়া ইশতিয়াক দুজনেই জানেন সাফনের মুখের বিকৃতি ঘটেছে, কিন্তু সেটা কেমন বিকৃতি তা তারা কেউই জানে না এবং দেখেন উনি। এখন যদি মসজিদের কেউ সাফনকে মাস্ক খুলতে বলে বা ওর চোখের গগলস খুলতে বলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এমন সময় রুনিয়ার ভাবনে ব্যাঘাত ঘটিয়ে সাফন নিচে এলো। সাইরঙ্গা পায়জামার সাথে কালো রঙা ফুল স্লিভ পাঞ্জাবির হাতা কুনি পর্যন্ত গুটিয়ে মুখে মাস্ক দিয়ে চোখে ডাক গগলস পরে হলরুমে এসে হাজির হলো সাফন। তারপর নিজের চিরাচরিত স্বভাব অনুযায়ী গম্ভীর কণ্ঠে ইশতিয়াককে বলল, বাবা, তোমরা আগে চলে যাও, আমি পরে আসছি। তাহলে তুমি আর শাফিন আসো একসাথে, আমি আগেই চলে যাচ্ছি। সাফন মাথা নেড়ে সম্মতি জানালো। বড় ছেলের সাথে কমিউনিকেশন গ্যাপের কারণে ইশতিয়াক শাফিনের মতো করে সাফনকে সম্বোধন করতে পারে না। নিজের প্রথম সন্তানকে এত ভালোবেসেও এত কাছে থেকেও কেন যেন একটা দূরত্ব অনুভব থেকে যায়। সাফন ও এই ব্যাপারটা ভালোভাবেই টের পায়, কারণ এই গ্যাপটা ইশতিয়াকের থেকে তাকে বেশি পীড়া দেয়। দুনিয়ার সাথে তার যা একটু আলাপ হয়, কিন্তু ইশতিয়াক আহমেদের সাথে তার কিছুই হয় না বলতে গেলে। পুরো পরিবারটাই কেমন যেন এলোমেলো হয়ে গেছে। দোতলা থেকে সাফনকে এতক্ষণ পর্যবেক্ষণ করছিল রুমাইশা। কালো রঙে তো বেশ মানিয়েছে অজগরটাকে।